সেপ্টেম্বর থেকে শুষ্ক মৌসুমকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা সাজাচ্ছে স্থানীয় সরকার বিভাগ। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নির্বাচনে সরকার দলীয় প্রার্থী মনোনয়নেও বড় চমকের ইঙ্গিত দিলেন প্রতিমন্ত্রী। নাজিবুর রহমানের রিপোর্ট। অতীতে স্থানীয় সরকার নির্বাচন ছিল একপাক্ষিক। গেল কয়েক দশক ধরে স্থানীয় পর্যায়ে সেসব নির্বাচনে পছন্দের জনপ্রতিনিধি বেছে নিতে বেগ পেতে হয়েছিল সাধারণ মানুষের। তবে 12ই ফেব্রুয়ারি উৎসব মুখর জাতীয় নির্বাচনের পর এবার অপেক্ষা স্থানীয় জনপ্রতিনিধি নির্বাচনের। এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন এরই মধ্যে বেশ কিছু দল তাদের প্রার্থীও চূড়ান্ত করেছে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এবার স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ নিয়ে স্পষ্ট করেছেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বগুড়া 2 আসনের সংসদ সদস্য মীর শাহে আলম। অবশ্যই আমরা সেপ্টেম্বর অক্টোবর শুষ্ক মৌসুমে নির্বাচন শুরু করব। তবে এটা আমি নিশ্চিত বলতে পারি যে বছরের শুরুর দিকে যেহেতু সরকারের আয়ের পরিমাণটা কম থাকে, সেই ক্ষেত্রে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমার একদম ব্যক্তিগত ওপিনিয়ন, যে নির্বাচনে ব্যয় কম হবে আমরা হয়তো সেই নির্বাচনের দিকে আগে আগাবো। যে আমাদের 5টি স্তরের নির্বাচন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন, 5টি নির্বাচন 1 বছরের মধ্যে আমরা শেষ করার পরিকল্পনা করছি। কারা পাচ্ছেন দলীয় মনোনয়ন, এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন সরকারের এই প্রতিমন্ত্রী। বর্তমান প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলেও জানান তিনি। আমরা যেহেতু মনোনয়ন দিচ্ছি না দলীয়ভাবে, অতএব প্রশাসকরা যদি মনে করে যে আমরা নির্বাচন করব, তারা পদত্যাগ করে নির্বাচন করতে পারে। এখানে দল থেকে তো আমরা কাউকেই বাধা দেব না। কারো প্রতি সমর্থন তো থাকবে, কোনো সমর্থন থাকবে না, কোনো মনোনয়ন থাকবে না, দলীয় প্রতীক থাকবে না। বিরোধী দল এটা বলার কারণ হচ্ছে যে তারা তো ইতিমধ্যেই আইনকে অমান্য করে তারা দলীয় মনোনয়ন দিয়ে দিয়েছে। অলরেডি 11 দল তারা তো বলছে যে তাদের প্রার্থী কে কোথায়, সাংবাদিক সম্মেলন করে তারা তো ঘোষণা দিয়ে তারা তো মাঠে নেমেছে। তার মানে কি, তারা তো দলীয়ভাবে প্রচারণা করছে। তবে দলীয় মনোনয়ন কিংবা সমর্থনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। সব উপজেলা হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে 8টি উপজেলায় 100 শয্যা আছে। স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন সচিবালয়ে এসব তথ্য জানিয়েছেন। এছাড়া আগামী 6 মাসের মধ্যে খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা এই 5টি শহরে 200 শয্যার শিশু হাসপাতাল চালু করা হবে বলেও জানান মন্ত্রী। এজন্য প্রয়োজনীয় লোকবল দিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে বলা হয়েছে। মন্ত্রী আরও জানান, চীনের উদ্যোগে বাংলাদেশের 5টি শহরে নারীদের জন্য বিশেষায়িত হাসপাতাল হবে। প্রত্যেকটি হাসপাতালে পূর্ণ জনবল বরাদ্দ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী গতকাল আমাদের জনপ্রশাসন মন্ত্রীকে নির্দেশনা প্রদান করেছেন। আগামীকাল জনবল বরাদ্দ হলে আমরা অর্থ মন্ত্রণালয় থেকে আর্থিক কোড নিব এবং ইনশাল্লাহ আগামী কয়েক মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা এই 5টি শিশু বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন করব। প্রত্যেকটিতে আইসিইউ থাকবে। ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশিদ আলমের পদত্যাগ সহ 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচেতন গ্রাহক ফোরাম। দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মিছিল ও মানববন্ধন করে তারা। বিক্ষোভকারীরা চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে নানা স্লোগান দেন। এস আলমের শাস্তি দাবি করেন তারা। সকল শ্রেণী পেশার মানুষের কল্যাণের কথা চিন্তা করেই আগামী বাজেট দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর প্রতিনিধি দলের বৈঠক শেষে একথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে লুটপাট আর অনিয়মের কারণে অর্থনীতির অবস্থা খুবই নাজুক। বাজেটের সুফল যাতে প্রতিটি নাগরিকের কাছে যায়, সরকার সে চেষ্টাই করছে জানিয়ে মন্ত্রী বলেন, ঋণ নির্ভর অর্থনীতির বিপরীতে বিনিয়োগ নির্ভর অর্থনীতি গড়তে চায় সরকার। আগামী বাজেটের মাধ্যমে $1 ট্রিলিয়ন অর্থনীতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা অর্থমন্ত্রীর। এই দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের একটা খারাপ সময়, ভঙ্গুর অর্থনীতি, তার মধ্যে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের প্রতিটি মানুষের কথা চিন্তা করেছি।
সবাইকে মাথায় রেখে বাজেট দেওয়া হবে ইনশাল্লাহ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, অন্য দেশের কেউ হাদি হত্যা নিয়ে কি বলল তা বাংলাদেশের আমলে নেয়ার বিষয় না। হাদি হত্যার বিচার করতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় বাংলাদেশের মানুষের জন্য গর্বের। তিনি এটিকে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় বলেও উল্লেখ করেন। ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শুধু জাতিসংঘ নয়, সারা বিশ্বেই বাংলাদেশের উপর আস্থা রেখেছে। এই নির্বাচনই তার প্রমাণ। এদিকে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে প্রতিমন্ত্রী জানান, বহু দেশ থেকে আমন্ত্রণ এসেছে। প্রধানমন্ত্রী কোথায় যাবেন সেটি একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। একটা ইলেকশন হয়েছে আরেকটা দেশে, পাশের দেশে, সেখানে যিনি হেরে গেছেন তিনি বলছেন ওনাদের সরকারকে উদ্দেশ্য করে, সেটা নিয়ে এখানে আমার বাংলাদেশে আমার কমেন্ট করা উচিত হবে বলে আমি মনে করি না। এবং কিন্তু আমরা হাতি হত্যার ব্যাপারে আমরা ডিরেক্টলি গভর্নমেন্টের সাথে, কারণ আমার যদি এই কালপিটদেরকে ফেরত আনতে হয়, তাদেরকে কিন্তু আমার ভারত সরকারের সাথে কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে আমার ফেরত আনতে হবে, এবং সেগুলো কিন্তু আমরা কাজ করছি খুবই সিরিয়াসলি, এবং এটা কিন্তু এগিয়েছে, বেশ ভালো এগিয়েছে। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্তে পূর্বে যারা তদন্ত কর্মকর্তা ছিলেন তাদের হদিস পাচ্ছে না বর্তমান টাস্ক ফোর্স। আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে সাগর রুনির ছেলে মাহির সারওয়ার মেঘ এবং রুনির ভাই মামলার অগ্রগতি জানতে এলে এসব কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এ সময় মেঘ এবং তার মামা মামলার অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন। তারা বলেন, 14 বছর হয়ে গেল সাগর রুনির হত্যার তদন্তের সমাপ্তি হলো না। আর কতদিন তাদের এভাবে অপেক্ষা করতে হবে সেই প্রশ্ন রাখেন অ্যাটর্নি জেনারেলের কাছে। উচ্চ আদালতের নির্দেশে গঠিত উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্সকে এই মামলার তদন্ত সম্পন্ন করতে সম্প্রতি আরও 6 মাস সময় দেয় হাইকোর্ট। ইতোমধ্যে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ 126 বার পিছিয়েছে। আসলে জানা দরকার যে আসলে কি হচ্ছে, তারা যদি নাও পারে অগ্রগতির কি কারণে সবাই যে যার মতো আসলে দায়সারাভাবে জিনিসটা ছেড়ে দিচ্ছে, যে আগের গভর্নমেন্ট করেছে বা আগের তদন্তকারী কর্মকর্তা করেছে, তাদের অগ্রগতি কি, তারা এই 16 মাসে কি পেলো, কিছু তো একটা আসলে আমাদের মানুষ জানার দরকার নেই। বা এই যে চুপচাপ থাকা, এই যে বললো যে নথি পুড়ে গেছে, এগুলো তো অনেক ধরনের পারসেপশন ক্রিয়েট করে, যেটা আসলে আমাদের কিন্তু মানসিকভাবে আমরাও যেমন আসলে প্রচণ্ড হতাশাগ্রস্ত হয়ে যাই, মানুষের একটা কোয়ারি থাকে, তারাও নানা রকম গল্প বলে, যেটা আসলে আমাদেরকে মেন্টালি এফেক্ট করে। ঘটনার অব্যবহিত পরে যে সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ঘটনাস্থলে ক্রাইম সিনে গেছেন, তারা আনট্রেসেবল, এবং প্রাথমিকভাবে যাদের তত্ত্বাবধানে থাকার করা দরকার ছিল, সেখান থেকেও তারা কোনো উপকার পাচ্ছেন না। বছরের পর বছর বিলম্ব ঘটেছে, এটা তো বাস্তবতা মানতে হবে। সারা দেশে গেল 24 ঘন্টায় নিশ্চিত হামে মৃত্যু না থাকলেও হামের উপসর্গে আরও 6 শিশু মারা গেছে। এ পর্যন্ত মোট প্রাণহানি 594 জন। স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। বুধবার রাজধানী মহাখালী ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত 80 শিশু সহ বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন আছে 328 জন হাম আক্রান্ত রোগী। এ পর্যন্ত মোট 6,934 হাম আক্রান্ত শিশু ডিএনসিসি হাসপাতালে ভর্তি হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 102 জন রোগী। লিচুর জেলা দিনাজপুরে পাইকারি ও খুচরা বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে। দিনাজপুরের নিউ মার্কেট ফল বাজারে ও পুলহাট অস্থায়ী বাজারে কেনাবেচা চলছে পুরো দমে। এই জেলায় উৎপাদিত লিচু শতকরা 20 ভাগ জেলার চাহিদা মিটিয়ে 80 ভাগ লিচুই চলে যাচ্ছে সারা দেশের বিভিন্ন জেলায়। এবার দাম পেয়ে খুশি বাগান মালিক ও লিচু চাষিরা। চলতি বছর দিনাজপুরে 7,370 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 39,550 মেট্রিক টন লিচু, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। কিন্তু মাল অনুযায়ী মালের কি দাম নাই, কৃষকরাও লস করতেছে, যারা পাইকার মাল নিয়ে যাচ্ছে তারাও লস করতেছে, সাধারণ জনগণ যারা লিচু কিনতেছে ক্রেতারা, তারা বেশি দাম দিয়ে লিচু কিনে খেতে হচ্ছে। মাল অনেক আমদানি হচ্ছে,
মানুষ মন ভরে লিচু নিজের পছন্দ মতো কিনতে পারতেছে। মার্কেটে লিচু কম দেখা যাচ্ছে, তুলনামূলক দাম ঠিক আছে আর কি, গতবারের মতোই ছিল দাম এবং এরকম ভালো আছে। চায়না থ্রি যেটা আছে 1400 টাকার মতো যাচ্ছে, আর যেটা হচ্ছে বেদানা সেটা 600 থেকে 700 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএসএফ বাংলাদেশে পুশ-ইন করার জন্য অনেক মানুষকে জড়ো করেছে। ভারত যেন এদেশে কাউকে পুশ-ইন করতে না পারে সেজন্য সরকারকে আহ্বান জানান তিনি। দুপুরে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। বলেন, সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশ সীমান্তে পুশ-ইন কার্যক্রম চলছে, যা ভারতের রাষ্ট্রীয় নির্দেশনায় হচ্ছে বলে দাবি করেন পাটোয়ারি। তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দল মতের ঊর্ধ্বে উঠে রাত জেগে সীমান্ত পহরা দিতে হবে। শুভেন্দু অধিকারী সরকার বা বিজেপি সরকার করছে, তা আমরা সরকারকে আহ্বান জানাই, সরকারের কঠোর হওয়া প্রয়োজন, সরকারের এখানে নম হওয়া প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ, আপনাদের এটা একটা লিটমাস টেস্ট, এই লিটমাস টেস্টে যদি আপনারা ফেল করেন তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদেরকে ফেল করে দিবে। কারণ বাংলাদেশের মানুষ সার্বভৌমত্ব স্বাধীনতার প্রশ্নে আপোষ করবে না, কারণ এটা আমাদের বাপদাদাদের রক্ত কেনা। অনেকটা তাড়াহুড়ো করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। 7 টাকা থেকে বাড়িয়ে পাইকারি পর্যায়ে দাম নির্ধারণ করা হয়েছে গড়ে 8 টাকা 39 পয়সা, আর গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি 1 টাকা 52 পয়সা বাড়িয়ে 10 টাকা 63 পয়সা করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলন করে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। কমিশনের আদেশ অনুযায়ী জুন মাসের বিল থেকে নতুন মূল্যহার কার্যকর হবে। সেলিম মালিকের রিপোর্ট। জ্বালানি তেল ও গ্যাসের বাড়তি দামে এমনিতেই অস্বস্তিতে দেশের মানুষ। উচ্চ মূল্যস্ফীতির চাপে বিপর্যস্ত জনজীবন। এমন বাস্তবতায় গণশুনানির 2 সপ্তাহ শেষে অনেকটাই তড়িঘড়ি করে বাড়ানো হলো বিদ্যুতের দাম। বর্তমান পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় মূল্য ইউনিট প্রতি 7 টাকা। নতুন সিদ্ধান্তে তা 1 টাকা 39 পয়সা বাড়িয়ে 8 টাকা 39 পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খুচরা পর্যায়ে গড় মূল্য 9 টাকা 11 পয়সা থেকে বেড়ে দাঁড়াবে 10 টাকা 63 পয়সা। এছাড়া বিদ্যুতের সঞ্চালন মূল্যহার বিদ্যমান 31.35 পয়সা থেকে বাড়িয়ে 38.86 পয়সা নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান খুচরা বিদ্যুৎ মূল্যহার ওয়েটেড এভারেজ 9.11 টাকা কিলোওয়াট ঘন্টা থেকে 1.52 টাকা কিলোওয়াট ঘন্টা বৃদ্ধি করে 10.63 টাকা কিলোওয়াট ঘন্টা পুনর্নির্ধারণ করতে আদেশ প্রদান করা হয়েছে। BERC জানায়, বিদ্যুৎ উৎপাদন, ক্রয় ও আমদানি ব্যয় বৃদ্ধি সহ সার্বিক আর্থিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে। নিঃসন্দেহে এটার কারণে মানুষের যেটা দৈনন্দিন যেটা ব্যয়, এটা মাসিক ব্যয়, এটা বৃদ্ধি পাবে, তার একটা প্রভাব পড়বে। এটার অর্থনৈতিক ইম্প্যাক্ট অ্যানালিসিস যদি বলেন, ইকোনমিক ইম্প্যাক্ট অ্যানালিসিস, সেই ধরনের কোনো অ্যানালিসিস করা হয় নাই, বাট এটা করার সুযোগ আছে। পাইকারি মূল্য বৃদ্ধি সত্ত্বেও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDBর ঘাটতি পূরণে সরকারকে বছরে 41,000 কোটি টাকা ভর্তুকি দিতে হবে। আরও 41,000 কোটি টাকা ঘাটতি থাকবে সম্ভাব্য। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি সকলকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। দুপুরে ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলা বাস্তবায়ন করায় গণসংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। বলেন, তারেক রহমানের সরকার শুধু কথার সরকার নয়, যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়নের চেষ্টা করছেন। এ সময় তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, দেশ করতে হলে তরুণদের নিজেকে তৈরি করতে হবে। একটা মহল চেষ্টা করছে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করবার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, যে অস্থিতিশীলতা সৃষ্টি না করতে পারে তার জন্য আপনাদেরকে সতর্ক থাকা, সজাগ থাকা। কারণ এই সময়ে যখন আমরা নতুন করে দেশ গঠন করবার কাজ শুরু করেছি তারেক রহমানের নেতৃত্বে, তখন যেন আমরা আবার বিভ্রান্ত না হয়ে যাই। এবারে ফুটবল বিশ্বকাপ প্রসঙ্গ। বাংলাদেশে ফিফা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে অনিশ্চয়তা কাটছে। ডিজিটাল সম্প্রচার সত্য নিশ্চিত করেছে বাংলালিংক। টিভি সত্য পেতে পারে বিটিভি। 2026 ফিফা বিশ্বকাপে ডিজিটাল সম্প্রচার সত্য পেয়েছে দেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। তাদের OTT প্ল্যাটফর্ম টফের মাধ্যমে দেশের দর্শকরা যে কোনো স্থান থেকে সরাসরি উপভোগ করতে পারবেন বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। নিজেদের ভেরিফাইড পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে বাংলালিংক। তবে দেশের টেলিভিশন দর্শকদের জন্য বিশ্বকাপ সম্প্রচারের বিষয়টি
এখনও চূড়ান্ত হয়নি। বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সরাসরি ফিফার সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ সরকার। চূড়ান্ত হলে বিশ্বকাপ সম্প্রচার সত্য নেবে বিটিভি। বেসরকারি পর্যায়ে খেলা দেখাবে তারা বিটিভি থেকে সত্য নিতে পারবে, যা আগামী 2-3 দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে।